আসসালামু আলাইকুম। বায়োলজির এমসিকিউ ক্লাসের সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার বায়োলজি পার্টের ফার্স্ট পার্টটা যারা দেখো নাই, রিকোয়েস্ট থাকবে যে ফার্স্ট পার্টটা সবাই দেখে তারপরে এই সেকেন্ড পার্টটা দেখবে, ঠিক আছে? কারণ ফার্স্ট পার্টে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখাইছি এবং টেকনিকগুলো শিখাইছি এবং ছন্দ দিয়া কিভাবে তুমি এমসিকিউ মনে রাখবো ওইগুলো কিন্তু আমি একেবারে ইজিলি শিখাই দিচ্ছি, ঠিক আছে? এই জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফার্স্ট পার্টটা আগে দেখে এরপরে তুমি সেকেন্ড পার্টটা দেখবে, ঠিক আছে? সো খেয়াল করো, মাত্র আমি কিন্তু বলছিলাম যে এই যে 70টি এমসিকিউ যদি পড়ো মোটামুটি তোমার 19 থেকে 20টা বা 22টা এমসিকিউ তোমার সরাসরি কমন পড়বে। প্রশ্ন হচ্ছে যে কেন সরাসরি কমন পড়বে? কারণ হচ্ছে যে আমরা যে এমসিকিউ গুলো তোমাদের জন্য রেডি করছি সেটা হচ্ছে সরাসরি বই থেকে। তুমি যতই টেস্ট পেপার পড়ো, গাইড পড়ো, কখনো তুমি কমন পাবা না। যদি মূল বই না পড়ো কখনোই কমন পাবা না, ঠিক আছে? এই জন্য রিকোয়েস্ট থাকবে মূল বইটা একটু দয়া করে পড়বা এবং ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দাগাবা, ঠিক আছে? দাগাই দাগাই পড়বা। সো খেয়াল করো, 14 নম্বর থেকে শুরু করি যে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? বেগুনি কালো নাকি লাল নীল কমলা বেগুনি? কোনটা হবে বলো? এটা হবে হচ্ছে লাল নীল কমলা। অনেক সময় তিনটা থাকবে অপশনে, এরকম। আচ্ছা, অনেক সময় অপশনে এইভাবে তিনটা থাকবে, অনেক সময় চারটা থাকবে, অনেক সময় এইভাবে দুইটা থাকবে, ঠিক আছে? সো তোমার এই জিনিসের এই রংগুলোর নামগুলো তোমার একটু মনে রাখতে হবে যে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। চোখের পলকে তুমি করতে পারবা। আচ্ছা, এখন এইটা অনেকের মনে থাকে না, এইটা মনে থাকে না। এখন এটা মনে রাখার একটা ছন্দ আছে। ছন্দটা হচ্ছে যে নীলা কবে আসবে, এই হচ্ছে ছন্দ। যদি এটা মনে না থাকে যে লাল নীল কমলা বেগুনি, এইগুলো যদি মনে না থাকে তাহলে একটা ছন্দ দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে নীলা কবে আসবে। এই নীল আর ন দিয়ে হচ্ছে নীল, কি বলতো? নীল। তারপর হচ্ছে এই যে ল আছে না, ল, এই লর এই যে তোমার লার এই ল দিয়ে তোমার হচ্ছে লাল। তারপর হচ্ছে যে কমলা, এই যে কবের ক দিয়ে হচ্ছে তোমার কি কমলা। আর হচ্ছে তোমার এই যে বয়কারে বের ব দিয়ে হচ্ছে তোমার বেগুনি। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে কোন আলোকে সালোক সংশ্লেষণ ভালো হয়? এটা হচ্ছে লাল নীল কমলা বেগুনি। এই চারটাই মনে রাখবো। অপশন অনেক সময় দুইটা দিবে, অনেক সময় তিনটা দিবে, অনেক সময় চারটা দিবে। ওরা আর একটা প্যাচ দেয়, সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বলি, অনেক সময় ওরা দিবে যে লাল নীল দিবে, ঠিক আছে? ঠিক সেম আর একটা অপশনে ওরা দিবে কি জানো? নীল কমলা বেগুনি। মানে একটাতে দিবে তিনটা আর একটাতে দেবে হচ্ছে তোমার দুইটা। যেটা তিনটা হবে মানে বেশি হবে, ওইটা তুমি দাগাবা। আই হোপ বুঝতে পেরেছো। এইগুলো চোখের পলকে তুমি করতে পারবা। জাস্ট এই নিয়মটা তুমি একটু শিখবে, জাস্ট যে নীলা কবে আসবে। ন দিয়ে হচ্ছে নীল, আর হচ্ছে ল দিয়ে হচ্ছে লাল, আর হচ্ছে কবের ক দিয়ে হচ্ছে তোমার কি কমলা, বয়কারে বে, ব দিয়ে হচ্ছে তোমার কি বেগুনি, ঠিক আছে? মনে রাখো নীলা কবে আসবে। 15 নম্বরটা দেখো, শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি? এটা তো জানো, তোমাদের বইতে লেখা আছে যে 20 ডিগ্রি থেকে তোমার হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা। কিসের জন্য বলো? শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা। আর এই যে এইখানে যে দেখতেছো 22 ডিগ্রি থেকে তোমার 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? অনেক সময় 6 একারে সে আছে, আবার এইটা অনেক সময় এইভাবে জাস্ট সি দিয়ে থুবে, একই কথা, সেলসিয়াস হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা কোন তাপমাত্রা? এটাও তুমি একটু জেনে রাখো, আসতে পারে। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। যদি সালোক সংশ্লেষণের তাপমাত্রার কথা বলে তাহলে তুমি কোনটা দেখাবে? 22 থেকে তোমার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি তোমার সালোক সংশ্লেষণের জন্য যদি আসে। আর যদি শ্বসনের জন্য আসে তাহলে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। শেষ। 16 নম্বরটা দেখো, চিত্রে পি চিহ্নটি অংশের নাম কি? কি বলছে বলো তো, ভালোভাবে বুঝো। পি চিহ্নটি অংশের নাম কি? আচ্ছা, তাহলে আমরা একটু চিত্রটা দেখি। এই হলো টোটাল চিত্রটা। এখন বলছে যে পি চিহ্নটির নাম কি? পি চিহ্নটি কোনটা বলো তো? এই যে এইটা, এই হচ্ছে পি চিহ্ন। তাহলে পি চিহ্ন কতটুকু? এই যে এই এতটুকু হচ্ছে তোমার পি চিহ্ন, ঠিক আছে? আর এই বাকিগুলা কিন্তু পি চিহ্ন নয়। এখন এইখানে অ্যাডিনোসিন, যদি এইখানে যদি আসতো যে চিত্রে তোমার হচ্ছে যে চিত্রটার নাম কি, তাহলে কি হইতো? এটিপি। যদি বলতো যে চিত্রটির নাম কি, কিন্তু ওরা কিন্তু চিত্রটির নাম বলে না। ওরা বলছে যে চিত্রের যে পি অংশটা আছে, অর্থাৎ এই যে পি অংশটা আছে, এই পি অংশটার নাম তোমার কাছে জানতে চাইছে। এই পি অংশটার নাম হচ্ছে ট্রাইফসফেট, ঠিক আছে? কি নাম বলতো? ট্রাইফসফেট। আর যদি পুরো চিত্রটার কথা বলতো তাহলে কি হইতো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন বলবা যে ট্রাইফসফেট কিভাবে হলো? দেখো এই যে এইখানে একটা ফসফেট আছে, এইখানে একটা ফসফেট আছে, এইখানে একটা ফসফেট আছে, অর্থাৎ তিনটা ফসফেট আছে। এই জন্য কি হবে? ট্রাইফসফেট। কয়টা ফসফেট আছে? তিনটা আছে। এই জন্য কি হবে? ট্রাইফসফেট। মনে রাখো, তিন থেকে ট্রাই। মনে রাখার সিস্টেম গুলো যাই না। 17 নম্বরটা দেখো, কেবল চক্রে, আচ্ছা কেবল চক্রে মোট কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? কি চক্রে বলতো? কেবল চক্র। তাহলে আমরা জানি যে কেবল চক্রে কিন্তু এই পাশে দুইটা হয়, ওই পাশে দুইটা হয়, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, কেবল চক্রের দেখো, ধরো এই একটা পাশ, ঠিক আছে? এই পাশে 2 অণু, আবার এই আর একটা পাশ, এই পাশেও তোমার 2 অণু। তাহলে 2 2 তোমার কত বলতো? 4 অণু।
ঠিক আছে, কয় অণু বলো? 4 অণু, তোমাদের বইতে আছে দেখো 4 অণু, বারবার আসে, এইগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার দিতেছে। তাহলে কেবল চক্রে মোট কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এটা হবে হচ্ছে 4 অণু। কিভাবে? এপাশে 2 অণু, এপাশে 2 অণু, টোটাল হচ্ছে 4 অণু। ওকে, 18 নম্বর এমসিকিউটা দেখো যে অসুস্থ বাবা ও বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা কত ভাগ বন্ধাত্ম হবে? সিকিউর জন্য কাজে লাগবে, হ্যাঁ, প্লাস হচ্ছে এমসিকিউর জন্য তোমার কাজে লাগবে। যে অসুস্থ বাবা ও বাহক মা, তাহলে এখানে কি বলছে? বাবা হচ্ছে অসুস্থ, হ্যাঁ, অসুস্থ, আর বাহক হচ্ছে মা, মানে মা হচ্ছে সুস্থ, বোঝা যায়। আচ্ছা, তাহলে অসুস্থ বাবা ও বাহক মা এর মিলনে উৎপন্ন সন্তানদের শতকরা, শতকরা মানে কি? মানে 100-র মধ্যে কত আর কি, শতকরা কত ভাগ বর্ণাঢ্য হবে? এই যে বর্ণাঢ্য হবে, যদি একটু আইকা দেখাই তাহলে আর একটু ভালো হয়। যেমন তুমি একটু খেয়াল করো যে এই যে এক্স ওয়াই অর্থ হচ্ছে তোমার বাবা মানে ছেলের ক্ষেত্রে, আর হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মানে মায়ের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটারে আমরা ধরলাম হচ্ছে বাবা, আর এটারে আমি ধরলাম হচ্ছে মা। এই যে দেখো, এই যে তোমার এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর সাথে এক্স এক্স তোমার কি হবে? মিলিত হবে, ঠিক আছে? মিলিত হবে, মিলিত হয়ে তোমার কি তৈরি হবে বলো তো? এক্স এক্স তৈরি হবে, এক্স এক্স। এর মানে কি? মানে হচ্ছে একটা মেয়ে তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই মেয়েটা হচ্ছে বর্ণাঢ্য, ঠিক আছে? তাহলে এই মেয়েটা কি বলো? বর্ণাঢ্য, ঠিক আছে? আবার ঠিক একইভাবে এই যে এখানে খেয়াল করো যে এই যে এক্স ওয়াই আবার হচ্ছে এক্স এক্স আবার মিলিত হবে, মিলিত হয়ে এই যে আরো একটা মেয়ে উৎপন্ন হবে, এই যে এক্স এক্স আর একটা মেয়ে উৎপন্ন হবে। এই মেয়েটা আবার কি হবে? ভালো, ঠিক আছে? এ কিন্তু বর্ণাঢ্য না, এ কিন্তু ভালো, মানে একজন ভালো হচ্ছে একজন খারাপ হচ্ছে। ঠিক একইভাবে ধরো এই যে এক্স ওয়াই এইটার সাথে এই যে এক্স এক্স মিলিত হবে, মিলিত হয়ে একটা ছেলে উৎপন্ন হবে, এটা হচ্ছে এক্স ওয়াই। আবার ধরো এটা আবার মিলিত হবে, মিলিত হইয়া আবার এই এক্স এক্স আবার মিলিত হবে, মানে ওরা ওরা দুইজন আবার মিলিত হবে, মিলিত হয়ে আর একটা সন্তান উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই ধরলাম। তাহলে এইটা আবার বর্ণাঢ্য হবে, ঠিক আছে? বর্ণাঢ্য, এই যে এইটা বর্ণাঢ্য হবে, হ্যাঁ, আর এইটা ভালো হবে। অর্থাৎ তাহলে আমরা বোঝা যাচ্ছে যে একটা ভালো হচ্ছে, হ্যাঁ, একটা সন্তান ভালো হচ্ছে মানে খারাপ হচ্ছে, একটা ভালো হচ্ছে আবার একটা খারাপ হচ্ছে, একটা ভালো হচ্ছে, মানে 50% ভালো হচ্ছে আর 50% খারাপ হচ্ছে, মানে অর্ধেক ভালো হচ্ছে অর্ধেক খারাপ হচ্ছে, ঠিক আছে? তাহলে ওরা বলছে যে শতকরা কত ভাগ, শতকরা মানে কি 100-র মধ্যে কত? তাহলে 100-র মধ্যে কত? মানে আমরা জানি যে অর্ধেক অর্ধেক, তার মানে কি 50%, অর্ধেক কত? 100-র মধ্যে 50, তাহলে এই 50% হবে। কোশ্চেন আসবেই আসবে, তাতে কোনো মাপ নাই। ওকে, 19 নম্বরটা দেখো, উদ্দীপকের প্রতিক্রিয়াটির প্রথম ধাপে কত অণু এটিপি নিট আচ্ছা উৎপন্ন হয়? এটিপি নিট উৎপন্ন হয়। আচ্ছা, আমরা একটু তোমার হচ্ছে উদ্দীপকটা দেখি, মানে চিত্রটা একটু দেখি, হ্যাঁ, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। চিত্রটা তুমি একটু দেখো যে এখানে দেখো অক্সিজেন ঢুকতেছে, এই যে পাতার মধ্যে অক্সিজেন ঢুকতেছে, আবার কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? বের হচ্ছে, বুঝতে পারলা? তাহলে কি হচ্ছে? অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? বের হচ্ছে। তাহলে এইটারে কি বলে বলো তো? সবাত শ্বসন বলে। যদি অক্সিজেন যদি প্রবেশ করে মানে ভিতরে ঢুকে, আর কার্বন ডাই অক্সাইড যদি বের হয়ে যায়, তাহলে এইটারে কি বলে বলো তো? সবাত শ্বসন। কি বলে? সবাত শ্বসন। আমি একটু লিখে দিই, সবাত শ্বসন, ঠিক আছে? এটারে কি বলে? সবাত শ্বসন বলে, ঠিক আছে? কারণ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, এটারে কি বলে? সবাত শ্বসন। যে সবাত শ্বসনের প্রথম ধাপে গ্লাইকোলাইসিস, হ্যাঁ, গ্লাইকোলাইসিস ধাপে 4 অণু এটিপি তৈরি হয়। তাহলে কয় অণু এটিপি তৈরি হয় সবার শ্বসনের প্রথম ধাপে? 4 অণু। তাহলে এই 4 অণু যেখানে আছে সেটা দাগাই আসবা। আই হোপ বুঝতে পেরেছো। 20 নম্বর দেখো, চিত্র এক্স ও ওয়াই এর ক্ষেত্রে, আচ্ছা এইটা হচ্ছে তোমার এক্স চিত্র, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার ওয়াই চিত্র, এটা হচ্ছে তোমার ওয়াই চিত্র, এটা হচ্ছে তোমার এক্স চিত্র। তাহলে বলছে যে চিত্র এক্স এবং চিত্র ওয়াই এর ক্ষেত্রে কি কি হয়? এম ও এন মিলিত হবে। এম কোনটা? এই যে এই এম, এই এম আর এন এই দুইজন কি হবে? মিলিত হবে। হ্যাঁ, মিলিত তো অবশ্যই হবে, অবশ্যই হয়, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে স্ত্রীবাচক আর এটা হচ্ছে পুং, হ্যাঁ, মানে পুরুষবাচক পুং, আর এটা হচ্ছে স্ত্রী, ঠিক আছে? স্ত্রীবাচক, সরি এইটা আর স্ত্রীবাচক। তাহলে এই পুরুষ এই স্ত্রীর সাথে কি হবে? মিলিত হবে, অর্থাৎ এম ও এন মিলিত হবে, এটা তো সত্য কথা। তারপরে দেখো এম ও পি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক ঘটবে। আমরা একটু দেখি এম আর পি কোথায় আছে। এই হচ্ছে তোমার এম, আর এই হচ্ছে তোমার পি। তাহলে বলছে এম ও পি এই দুইটার সাথে এন মিলিত হবে, অর্থাৎ এই দুইজনের সাথে কে মিলিত হবে? এই যে এন আছে না, এই এনটা মিলিত হবে, অর্থাৎ এই স্ত্রীর সাথে পুরুষ মিলিত হবে। আচ্ছা, মিলিত হয়ে কি হবে? দ্বিনিষেক ঘটবে। কি ঘটবে? দ্বিনিষেক ঘটবে। হ্যাঁ, এটাও সত্য কথা, তার মানে এটাও অ্যান্সার হবে। তারপরে শেষে বলছে যে পি ও এন মিলিত হলে চারা গাছ হতে পারে। আমরা একটু দেখি তো পি কোনটা। আচ্ছা, এই যে অংশটা এইটা, আর যদি এই এনটা যদি মিলিত হয় মানে এই অংশটা একটু খেয়াল করি, এই যে এই অংশটা যদি মিলিত হয় তাহলে চারা গাছ, হ্যাঁ অবশ্যই চারা গাছ তৈরি হতে পারে, এটা সম্ভব, পসিবল, এটা পসিবল।
21 নম্বরটা দেখো, চিত্রের কোন অংশটি শস্যকোষ তৈরি করে? আচ্ছা, কোন অংশটি শস্যকোষ তৈরি করে আমরা একটু দেখি, চিত্রটা একটু ভালোভাবে তোমরা দেখো। এই যে মাঝে যে দেখতেছো দুইটা, এই যে দুইটা দেখতেছো, মানে এই যে জি অংশটা, এই জি অংশটা তোমার কি করে বলো? শস্যকোষ তৈরি করে। সবসময় মনে রাখবে, এই যে মাঝের যে অংশটা, অর্থাৎ এই যে জি অংশটা, ও কি করে? শস্যকোষ তৈরি করে। তাহলে জি কোনটা? এটা দাগাবা। সেটা তোমরা একটু দেখো, যে বলছে যে সালোক সংশ্লেষণ কত ন্যানোমিটার তরঙ্গ বিশিষ্ট বলছে যে আলোতে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কত তরঙ্গ বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয় সালোক সংশ্লেষণ? কত ন্যানোমিটার? আচ্ছা, কত? এটা হচ্ছে তোমার বই থেকে পড়বা যে 4000 থেকে, সরি 400 থেকে তোমার হচ্ছে 480 ন্যানোমিটার, এইটাই হবে। এটা তোমাদের বইতে আছে যে 400 থেকে 480 ন্যানোমিটার। তাহলে আবারও বলতেছি যে সালোক সংশ্লেষণ কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়, এটা হচ্ছে 400 থেকে 480 ন্যানোমিটার, এইটা হবে। হ্যাঁ, মনে রাখো। আচ্ছা, তারপরে 23 নম্বরটা দেখো, যে এ ও বি চিহ্নিত স্থানগুলো ক্রোমোজোম সংখ্যা। তাহলে কি বলছে বলো তো? এ এর কথা বলছে আর বির কথা বলছে। আমরা একটু এ গুলা দেখি। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আবার এই এ, এই বি। হ্যাঁ, মানে এ বি, ঠিক আছে? অর্থাৎ এই এ থেকে আবার এই দুইটা হয়েছে। ওগুলো পরে আমার বলছে যে এ ও বি চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোজোম সংখ্যা বের করতে বলছে। তাহলে এই টোটাল এখানে কয়টা আছে বলো তো? 24টা আছে। কয়টা আছে বলো? 24টা। এই যে এখানে কয়টা আছে বলো? 24টা আছে। এখন বলছে যে এ এবং বি, এই 24টারে এ অর্ধেক নিবে আর বি অর্ধেক নিবে। মনে রাখার টেকনিক, এ অর্ধেক নিবে এবং বি অর্ধেক নিবে। তাহলে এ যদি অর্ধেক নেয় তাহলে তোমার কত হয়? 12টা নিল। এই এ কয়টা নিল বলো? 12টা নিল। আবার এই বি কয়টা নিল? এই যে প্রথম বি, ও কয়টা নিল? 12টা নিল। তাহলে কত? 12 12, এই 24 হয়েছে? অবশ্যই হবে। তাহলে 12 12, তাহলে দেখো 24 ও 24 না, 24 ও 24 না, তাহলে কি হবে? 12 12, তার মানে এটা অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। আগে এমসিকিউটা দেখি, কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা? এখন এই যে ভৌত জীববিজ্ঞানের কিন্তু অনেকগুলো, মোটামুটি কয়টা? 11টার মতো আছে আর কি। হ্যাঁ, এরকম আর কি 11টার মতো শাখা আছে, যেগুলোর নাম তোমরা কোনোভাবেই মুখস্থ করতে পারো না। আমি বলছিলাম যে বই থেকে একটু ভালোভাবে তোমরা একটু মুখস্থ করো। তোমরা বলতেছো যে এটা আমাদের মুখস্থ থাকে না এতগুলো শাখা। আচ্ছা, মুখস্থ যদি না থাকে সেটা হচ্ছে যে দেখো, যে বামে হসপিটাল, বামে, এই যে তোমরা ছন্দটা দেখছো যে বামে হসপিটালে ইসিজি করি, এই বামে হসপিটালে ইসিজি করি, এই যে নিয়মটা অথবা এই যে ছন্দটা, এই ছন্দটা দিয়ে তুমি ইজিলি তোমার এই যে ভৌত জীববিজ্ঞানের যে মোটামুটি 11টা শাখা আছে, এগুলো তুমি মনে রাখতে পারবে জাস্ট 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে এই যে দেখো, বামের ব দিয়ে হচ্ছে তোমার বায়ো জিওগ্রাফি, ঠিক আছে? এই যে এইটা বায়ো জিওগ্রাফি। এই যে ম আছে, ম দিয়ে কি হবে বলতো? মে। এই ম দিয়ে হচ্ছে তোমার মরফোলজি। আর এই যে হ দিয়ে কি বলতো? হ দিয়ে হচ্ছে তোমার এই যে হিস্টোলজি। এই যে হিস্টোলজি আছে না, এই যে হিস্টোলজি, এই হিস্টোলজি। তারপর হচ্ছে তোমার স দিয়ে কি বলতো? সাইটোলজি। প দিয়ে কি বলো? ফাইসোলজি, ঠিক আছে? এই যে প দিয়ে হচ্ছে ফাইসোলজি। তারপর হচ্ছে তোমার ট দিয়ে হচ্ছে কি? টেক্সোনমি। এই যে টেক্সোনমি আছে, এই টেক্সোনমি গেল। তারপর হচ্ছে এই যে ই আছে না, ই দিয়ে দেখো তোমার এই এই চারটা, ঠিক আছে? ইমব্রায়োলজি, হ্যাঁ, তারপর হচ্ছে ইকোলজি, তারপর হচ্ছে তোমার ইভলিউশন, তারপর হচ্ছে ইন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, এই ই দিয়ে এই চারটা ই দিয়ে মনে রাখবা। আর হচ্ছে তোমার শেষে হচ্ছে তোমার জি দিয়ে তুমি কি রাখবা? জেনেটিক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো অবশ্যই পারবা। এইগুলো যদি তুমি এই ছন্দ দিয়ে মনে রাখতে পারো, এগুলো হচ্ছে তোমার ভৌত জীববিজ্ঞানের শাখা, ঠিক আছে? আর বাকিগুলো এইগুলা বাদে যা আছে সব কি? ফলিত জীববিজ্ঞানের শাখা, ঠিক আছে? তাহলে যদি আছে কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা, জাস্ট এই ছন্দটা মনে রেখে তুমি একটু মিলানোর চেষ্টা করবা অপশনগুলোর সাথে, দেখবা যে মনে পড়বে তোমার। হ্যাঁ, এইগুলা ছাড়া বাকি যা আছে সব কি? ফলিত জীববিজ্ঞান, ঠিক আছে? তাহলে এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, ফলিত জীববিজ্ঞান এমনিই তোমার মনে থাকবে, ঠিক আছে? আর এইগুলোর কাজগুলো একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে? কাজগুলো একটু ভালোভাবে পড়ো। যেমন জেনেটিক্স কি বলো? জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তারপর হচ্ছে তোমার এই যে সাইটোলজিতে কি আলাপ করা হয়েছে? কোষ, হ্যাঁ, বা কোষের কার্য বা বিভাজন সম্পর্কে যে যত আলোচনা আছে এগুলো কি সাইটোলজিতে সম্পূর্ণ করা হয়েছে। তো এগুলো একটু পড়ো, একবার দুইবার একটু পড়লে তোমার মোটামুটি মনে থাকবে। তো টেকনিকটা আশা করি সবাই বুঝতে পেরেছো। 25 নম্বরটা দেখো, কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে? কোন ভাইরাস? তোমার হচ্ছে এই যে এইচপিভি, ঠিক আছে? এই যে এইচপিভি, এটা কি? হ্যাঁ, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয় বলতো? তোমার হচ্ছে টিউমার হয়। কি হয় বলো? টিউমার হয়। ধরো এই যে হাতের এইখানে যদি টিউমার হয়, এই টিউমারটা পুরো শরীরে আস্তে আস্তে ছড়াই পড়ে। এই যে ছড়াই পড়লো তখন কি হয়? এটা ক্যান্সার হিসাবে, মানে ক্যান্সার সৃষ্টি হয়। একটা টিউমার যখন ছড়াই পড়ে তখন এটা কি হয়? ক্যান্সার হিসাবে, মানে ক্যান্সার সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে কি হবে? কোন ভাইরাস কি হয় তোমার হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে? এটা হবে এইচপিভি। এইচ মানে কি জানো? হিউম্যান পেপিলোমা ভাইরাস, ঠিক আছে? হিউম্যান, এইচ হচ্ছে হিউম্যান, আর পিতে হচ্ছে পেপিলোমা, আর বিতে হচ্ছে ভাইরাস, ঠিক আছে? তাহলে হিউম্যান পেপিলোমা ভাইরাস মনে রাখো, এটা সংক্ষিপ্ত হচ্ছে এইচপিভি,
26 নম্বরে দেখো ডায়ালাইসিস বলছে যে টিউবের বৈশিষ্ট্য কোনটি। এই যে ডায়ালাইসিস টিউব ছিল না, এই যে এইভাবে যে এই যে টিউবটা, ঠিক আছে, এই ডায়ালাইসিস যে টিউবটা, এর কাজ কি? এর ভিতরে রক্ত কি করে, তোমার রক্ত কালেক্ট করা হয়, মানে সংগ্রহ করে কি করা হয়, প্রবেশ করানো হয়, প্রবেশ করে কি করে, বিশুদ্ধ করে তোমার হচ্ছে রোগীর শরীরে কি করে আবার প্রবেশ করানো হয়, ঠিক আছে। তাহলে ওর কাজ কি ভেদ্য না অভেদ্য? ভেদ্যও হবে না, অভেদ্য হবে না, হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। কি হবে? আংশিক বৈষম্য ভেদ্য। এই ধরনের এমসিকিউ কিন্তু আসে যে ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি? আংশিক বৈষম্য ভেদ্য। 27 নম্বরে দেখো রক্তে কোন পদার্থ কি লাগছে, পদার্থ বৃদ্ধিতে কিডনি বিকল হয় বা বিকলম্ব হয় বা বিকল হয়, রক্তের কোন পদার্থ বৃদ্ধিতে? এইটা একটু মনে রাখো, এটা হচ্ছে বই থেকে তুলে দিলাম যে ক্রিয়েটিনিন, মনে রাখো ক্রিয়েটিনিন। তাহলে রক্তে কোন পদার্থ বৃদ্ধিতে, রক্তে কোন পদার্থ বৃদ্ধিতে তোমার কি হয়, কিডনি বিকল হয় মানে কিডনি নষ্ট হয়? ক্রিয়েটিনিন, ঠিক আছে। ডক্টররা যখন দেখে যে এই যে রক্ততে ক্রিয়েটিনিন এটা বৃদ্ধি পাইছে, তখন তারা বুঝতে পারে যে কিডনিটা কি হয়েছে, বিকল হয়ে গেছে। আই হোপ বুঝতে পেরেছো। বাকিগুলো এরপরে ক্লাসে আলোচনা করব।